নমস্কার। দুদিন থেকে আপনার ইউটিউবে নিউজ চ্যানেলে এবং আপনার ফেসবুক ফিডে এরকম কিছু একটা নিউজ নিশ্চয় পাচ্ছেন যে ইন্ডিয়াস ফার্স্ট প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়েক্টর হ্যাজ অ্যাচিভড ক্রিটিক্যালিটি। কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে না যে আসলে কি হয়েছে। আসলে ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, তাই সাধারণ মানুষ বুঝতে পারছে না যে ভারত কি অ্যাচিভ করে নিয়েছে এবং কেন আমেরিকা, চীন এবং জাপানের মতো উন্নত দেশ তাক লাগিয়ে বসে আছে যে ভারত কি করে নিয়েছে। চলেন পুরো ব্যাপারটা একদম সহজ ভাষায় বুঝে নিই। ধরেন একটা দিনের জন্য পুরো ভারতে পাওয়ার কাট হয়ে গেল বা ইলেকট্রিসিটি চলে গেল, কি হবে ভারতের অবস্থা? আপনার ঘরের টিভি, ফ্রিজ, মোবাইল, এসি থেকে শুরু করে দোকানে কম্পিউটার, জেরক্স মেশিন, মেডিকেলে এমআরআই, ল্যাব, ইন্ডাস্ট্রি প্রত্যেকটা জিনিস কিন্তু বন্ধ হয়ে যাবে এবং তাতে ভারতের যে অর্থ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা পুরো স্তব্ধ হয়ে যাবে। ভারতের অর্থনীতির একদম ধস নেমে যাবে। তাহলে বোঝা গেল যে ইলেকট্রিসিটি একটা দেশের জন্য বা গোটা পৃথিবীর জন্য কত বেশি ইম্পর্টেন্ট। এবার একটা জিনিস বুঝতে হবে, এই যে এনার্জি আমরা পাই কোথা থেকে? আমরা এনার্জি বিশেষত চার ধরনের পেয়ে থাকি। প্রথম হচ্ছে সোলার এনার্জি, 2 নম্বর হচ্ছে ওয়াইন্ড এনার্জি, 3 নম্বর হচ্ছে হাইড্রো এনার্জি এবং 4 নম্বর হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। এখন এই এনার্জির মধ্যে আবার 2 ধরনের এনার্জি আছে, একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি এবং একটা হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। সোলার এবং ওয়াইন্ড থেকে এনার্জি যেটা পাই সেটাকে বলে রিনিউয়েবল এনার্জি, কারণ বারবার আমরা এটা প্রোডাকশন করতে পারি। এবং কয়লা এবং পেট্রোলিয়াম থেকে যে এনার্জি পাই সেটা হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি, কারণ কয়লা এবং পেট্রোলিয়াম একবার জ্বলে গেলে সেটা থেকে আর এনার্জি পাওয়া আমাদের পসিবল হয় না। এখন আসি মেইন জিনিসটাতে। মেইন খেলাটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। এবার এই নিউক্লিয়ার এনার্জি পেতে হলে আমাদের 3টা র মেটেরিয়াল লাগে। কোন 3টা? ফার্স্ট হচ্ছে ইউরেনিয়াম, 2 নম্বর হচ্ছে প্লুটোনিয়াম এবং 3 নম্বর হচ্ছে থোরিয়াম। এখন বুঝতে হবে ইউরেনিয়াম আসলে বস্তুটা কি। ইউরেনিয়াম আমাদেরকে ডাইরেক্ট এনার্জি দেয়, কিন্তু সমস্যা হচ্ছে এই ইউরেনিয়ামটাকে কন্ট্রোল করা খুব বেশি কঠিন। অর্থাৎ এই ইউরেনিয়ামকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে রিঅ্যাকশনের মাধ্যমে বা রেডিয়েশনের মাধ্যমে এই ইউরেনিয়াম পুরো এলাকাকে ছাড়খাড় করে দেবে। তার মানে ইউরেনিয়ামকে কন্ট্রোল করতে হলে এমন একটা মেশিন দরকার বা এমন একটা রিয়েক্টর দরকার যে রিয়েক্টরের মাধ্যমে আমরা সেই ইউরেনিয়ামকে কন্ট্রোল করতে পারবো এবং তার মাধ্যমে আমরা এনার্জিটাকে ব্যবহার করতে পারবো। 2 নম্বর হচ্ছে প্লুটোনিয়াম। এই প্লুটোনিয়াম কিন্তু ইউরেনিয়াম থেকে বনে, কিন্তু প্লুটোনিয়াম হচ্ছে ইউরেনিয়ামের একটু অ্যাডভান্স স্টেজ। যেভাবে আমরা পেট্রোল পাম্পে যাই এবং আমরা গিয়ে একটা নর্মাল পেট্রোল পাই এবং একটা পাই এক্সট্রা প্রিমিয়াম পেট্রোল। এবার নর্মাল পেট্রোল দিয়েও গাড়ি চলে আর এক্সট্রা প্রিমিয়াম দিয়েও চলে। তো এক্সট্রা প্রিমিয়াম দিলে আমাদের গাড়ির মাইলেজ একটু বেশি দেয়, আমাদের ইঞ্জিন একটু ভালো থাকে। ঠিক একইভাবে প্লুটোনিয়াম যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদেরকে প্লুটোনিয়ামও এনার্জি দেয়, কিন্তু এই প্লুটোনিয়ামের একটা বিশেষত্ব হলো এই প্লুটোনিয়াম যদি আমরা একটা রিয়েক্টরে ফেলি বা একটা মেশিনে ফেলি এবং বিশেষ কিছু একটা প্রসেস করি তাহলে এই প্লুটোনিয়ামের যে ইন্ধন লাগে সেই ইন্ধন কিন্তু আবার বেড়ে যায়। সহজ ভাষা, ধরেন 1 সপ্তাহ চলতে হলে আমাদের বাইকের মধ্যে 10 লিটার পেট্রোলের দরকার। এবার এই 10 লিটার পেট্রোল যখন আমরা ইউজ করলাম তখন আমরা দেখতে পেলাম যে সাইলেন্সারের মাধ্যমে এটা এই 10 লিটার পেট্রোল 12 লিটার পেট্রোল প্রোডাকশন করে দিয়েছে। যদিও এটা পসিবল না, কিন্তু সেটা নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে পসিবল। অর্থাৎ প্লুটোনিয়াম দিয়ে যদি আমরা এনার্জি প্রোডাকশন করি তাহলে প্লুটোনিয়াম তো খরচ হবে, সাথে আমরা আরও প্লুটোনিয়াম পেয়ে যাব। এরকম একটা সিস্টেম ইন্ডিয়া বানিয়ে দিয়েছে এবং এর জন্যই পুরো পৃথিবীতে ভারতের চর্চা হচ্ছে। এবার ব্যাপার হলো, ভারত যখন এই প্লুটোনিয়াম দিয়ে এনার্জি প্রোডাকশন করবে সেই প্লুটোনিয়াম থেকে আবার প্লুটোনিয়াম বলবে, আবার প্রোডাকশন বানাবে। তো এই যে চেইন সিস্টেম সেটা কিন্তু কোনোদিনও শেষ হবে না এবং এই প্লুটোনিয়াম দিয়ে অসীমিত একটা এনার্জি প্রোডাকশন করা যাবে এবং এই জন্যই এটাকে বলা হচ্ছে ফার্স্ট ব্রিডার রিয়েক্টর। অর্থাৎ এই রিয়েক্টরের মধ্যে যদি আমরা প্লুটোনিয়ামকে দেই তাহলে প্লুটোনিয়াম নিজে জ্বলবে এবং আবার প্লুটোনিয়াম প্রোডাকশন হবে। এবার আসি থোরিয়ামে। থোরিয়াম দিয়ে কিন্তু ডাইরেক্ট এনার্জি প্রোডাকশন হয় না, কিন্তু থোরিয়ামকে যদি আমরা বিশেষ কিছু একটা প্রসেস করি তাহলে সেই থোরিয়াম থেকে আমরা ইউরেনিয়াম বানাতে পারি এবং ইউরেনিয়াম এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে কাজে লাগে। ঠিক যেভাবে দুধ এবং ঘি দিয়ে দেখবেন আমরা মাটির একটা প্রদীপ জ্বালাতে পারি, কিন্তু দুধ দিয়ে জ্বালাতে পারি না। কিন্তু সেই দুধটাকে যদি আমরা বিশেষ কিছু একটা প্রসেস করি তাহলে সেই দুধ থেকে কিন্তু ঘি বানানো যাবে এবং সেই ঘি থেকে কিন্তু আমরা এনার্জি প্রোডাকশন করতে পারবো। ঠিক একইভাবে থোরিয়াম থেকে আমরা এনার্জি প্রোডাকশন করতে পারবো না, কিন্তু থোরিয়ামকে আমরা যদি বিশেষ কিছু একটা প্রসেস করি এবং সেই থোরিয়ামকে যদি আমরা ইউরেনিয়ামে কনভার্ট করে দিতে পারি তাহলে ইউরেনিয়াম থেকে কিন্তু আমরা এনার্জি প্রোডাকশন করব। এবার ব্যাপার হলো, ভারতে সেই ইউরেনিয়াম কিন্তু অ্যাভেলেবল নয়। পুরো পৃথিবীর 1% মাত্র ভারতে অ্যাভেলেবল। কিন্তু ভারতের যে কোস্টাল এরিয়া অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু এইসব যে কোস্টাল এরিয়া সাগরের আশপাশ সেই এরিয়াতে থোরিয়াম ভরপুর মাত্রায় আছে। অর্থাৎ ভারতের কাছে এমন একটা র মেটেরিয়ালস আছে যে র মেটেরিয়ালকে আমরা বিশেষ কিছু যদি প্রসেস করি তাহলে সেই র মেটেরিয়াল থেকে আমরা ইউরেনিয়াম বানাতে পারবো এবং একবার যদি আমরা ইউরেনিয়াম বানাতে পারি তাহলে সেই ইউরেনিয়ামটাকে আমরা প্লুটোনিয়াম বানাতে পারবো এবং প্লুটোনিয়াম বানিয়ে ফেললে আমরা অসীমিত মাত্রায় এনার্জি প্রোডাকশন করতে পারবো। তো ভারত এখন স্টেজ 1 কমপ্লিট করে স্টেজ 2 কমপ্লিট করে নিয়েছে। অর্থাৎ এই প্রোটোটাইপ বা এই যে রিয়েক্টর সেটা বানিয়ে নিয়েছে। অর্থাৎ ইউরেনিয়াম থেকে প্লুটোনিয়াম প্রোডাকশন হচ্ছে এবং প্লুটোনিয়াম প্রোডাকশন হওয়ার পর প্লুটোনিয়াম যখন খরচ হচ্ছে তখন আবার প্লুটোনিয়াম বানিয়ে নিচ্ছে।
অর্থাৎ এই যে চেইন অলরেডি বানিয়ে নিয়েছে ভারত, এখন একটা স্টেজ বাকি থোরিয়াম থেকে ইউরেনিয়াম বানানো। এটা পুরো 3টা স্টেজের ঘটনা। 2টা স্টেজ হয়ে গেছে ইউরেনিয়াম বানানো, ইউরেনিয়াম থেকে প্লুটোনিয়াম বানানো। এখন এক্সট্রা স্টেজ বাকি, যদি ভারত কোনোভাবে সেই থোরিয়াম থেকে যদি ইউরেনিয়াম বানাতে পারে তাহলে 3টা স্টেজ ভারতের কমপ্লিট হয়ে যাবে। এবং এজন্য ভারত 2047 সাল পর্যন্ত টার্গেট নিয়েছে। এই 2047 সালের মধ্যে ভারত চেষ্টা করবে যে থোরিয়াম থেকে ইউরেনিয়াম বানানো। এবং একবার যদি সেই প্রসেসটা পেয়ে যায় ভারত, কোনো রিয়েক্টরের মাধ্যমে, কোনো রিয়েকশনের মাধ্যমে যদি থোরিয়াম থেকে ইউরেনিয়ামে কনভার্ট করতে পারে, তাহলে ভারতের কাছে কিন্তু অসীমিত একটা পাওয়ার হয়ে যাবে। তাহলে একবার ভাবুন যে ভারত যদি একবার সেই থোরিয়াম থেকে ইউরেনিয়াম বানিয়ে নেয়, তাহলে ভারতের কাছে কতটুকু পাওয়ার এসে যাবে। ভারত নেপাল, ভুটান, চীন, বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া প্রত্যেকটা দেশকে কিন্তু কারেন্ট সাপ্লাই করতে পারবে। এবং ইউরেনিয়াম দিয়ে শুধু কারেন্ট যে বানানো যায় এমন কথা নয়, ইউরেনিয়াম দিয়ে কিন্তু নিউক্লিয়ার ওয়েপনও বানানো যায়। আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে ভবিষ্যতের ইন্ধন বা ভবিষ্যতের ফুয়েল হচ্ছে ইউরেনিয়াম। অর্থাৎ এই ইউরেনিয়াম যে দেশের হাতে থাকবে সেই হবে আসল ক্ষমতার মালিক। এজন্য আমেরিকা এবং ইরান যুদ্ধে আমরা দেখেছি যে আমেরিকা বারবার ইরানের নিউক্লিয়ার প্লান্ট এবং পাওয়ার হাউসকে বারবার অ্যাটাক করার চেষ্টা করেছিল। কারণ একবার যদি একটা দেশের পাওয়ার কাট হয়ে যায়, তাহলে এই দেশের অর্থনীতি এমনিই স্তব্ধ হয়ে যাবে। এবং আমরা আশা করি 2047-এর মধ্যে ভারত ইউরেনিয়াম সমৃদ্ধ একটা দেশ হয়ে উঠবে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন।